আজ আমরা ক্লাস 9-এর 19 নম্বর চ্যাপ্টার স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে সরল রেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত নিয়ে আলোচনা করব। এখন সরল রেখাংশের অন্তর্বিভক্ত বহির্বিভক্ত মানে কি? সোজা কথা, একটা সরলরেখা আছে, তার মাঝখানে একটা যদি কোনো একটা বিন্দু নিই, এরকম ধরো সরলরেখা আছে, হ্যাঁ, তার মাঝখানে কোনো জায়গাটা বিন্দু নিলাম, তাহলে এই বিন্দুটা এই যে পুরো সরল রেখাটাকে কীভাবে বিভক্ত করলো? ধরো এই বি একটা সরলরেখা আছে, সেখানে মাঝখানে একটা ধরো এল নিয়ে নিলাম, তাহলে এই যে এল বিন্দুটা এই পুরো এ বি সরলরেখাংশকে কীভাবে বিভক্ত করলো, মানে কত অনুপাত, মানে এইদিকে 5 এদিকে 4 নাকি এদিকে 2 এদিকে 3, কোন অনুপাতে বিভক্ত করলো সেটাই জানবো। ঠিক আছে, দেখো এখানে ধরো এ বি একটা সরলরেখাংশ নিয়েছি, যেখানে পি মাঝখানে যে কোনো একটা জায়গায় বিন্দু নিয়ে নিলাম, এবং ঠিক আছে, এবার বিন্দু নিয়ে বললাম যে এই পি বিন্দুটা এ বিকে m/n অনুপাতে বিভক্ত করেছে, m/n, বোঝা গেল? তার মানে কি, এ পিটা এ আর পি বিটা এ, এই অনুপাতে বিভক্ত করেছে। ঠিক আছে, অনুপাতটা কিন্তু তার মানে এটা নয় যে এপি সমান এম একক হবে। অনুপাত মানে তোমরা জানো যে ওটা নাও হতে পারে, কিন্তু এই দুজনের এপি আর পিবি এই দুটো দৈর্ঘ্য বের করে অনুপাত করলে m/n আসে। ঠিক আছে, এই এপির দৈর্ঘ্য আর পিবির দৈর্ঘ্য বের করে অনুপাত করলে কি আসে? m। তাহলে কী কী দেওয়া আছে? এর স্থানাঙ্ক দেওয়া আছে, বি এর স্থানাঙ্ক দেওয়া আছে, এবং কোন অনুপাতে বিভক্ত করেছে না, m/n অনুপাতে বিভক্ত করেছে। বলেছে পি এর স্থানাঙ্ক কত হবে। তাই আমি দেখো পি এর স্থানাঙ্ক ধরি xy ধরে নিয়েছি। ঠিক আছে, এবার xy ধরে নিয়েছি, তাহলে এই পি এর স্থানাঙ্ক কী হবে না, পি এর স্থানাঙ্ক সমান, স্থানাঙ্ক জানো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকে। আচ্ছা, প্রথমটা দেখো, খুব ভালো করে দেখবে প্রথমটা কী হবে না, নিয়মটা দেখো, পি এর স্থানাঙ্কে কী থাকে, যে কোনো স্থানাঙ্কে প্রথমটা থাকে ভুজ, তারপরে কি কোটি। তাহলে যখন এর ভুজ বের করব, এই এর ভুজও কাজে লাগাবো আর বি এর ভুজ কাজে লাগাবো, বোঝা গেছে? আবার যখন এর কোটি বের করব, মানে ওয়াই এর মান, তখন এর কোটি কাজে লাগাবো, এর কোটি কাজে লাগাবো, মানে এর ভুজ বের করতে গিয়ে এর কোটি কিন্তু কাজে লাগবে না কখন, এটা যেন খেয়াল থাকে। ঠিক আছে, কেমন সূত্রটা দেখো, সূত্রটা হলো না, ধরো এই পি এর স্থানাঙ্কের প্রথম ভুজটা বের করছি, ভুজটা কি হবে না, দেখো এই যে m/n আছে, তাহলে m ইন্টু কী হবে, পি থেকে তোমার কাছের কোনটা এ, দূরে কোনটা বি, তাহলে বি এর ভুজ মানে x2 প্লাস, এবার m হইল, তারপরে n ইন্টু কাছের ভুজ মানে x1 বাই m প্লাস, বোঝা গেল? ঠিক আছে, এটা গেল কি, ভুজ বের করলাম। কোটি কীভাবে করবো, একই হবে, m ইন্টু দূরের কোটি y2 প্লাস, তারপরে m এর পরে কি আছে n ইন্টু কাছের কোটি y1 বাই m প্লাস, এই ব্র্যাকেট। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো এটা হলো ভুজ আর এটা কোটি, এটাকে ক্যালকুলেশন করলে ভুজ আসবে আর এটাকে ক্যালকুলেশন করলে কোটি আসবে। ফর্মুলাটা বোঝা গেল? এটা কিসের ক্ষেত্রে না, এই দেখো এ বির মাঝখানে যদি পি বিন্দুটা থাকে, তাহলে এটাকে বলে পি বিন্দুটা এ বিটাকে অন্তর্বিভক্ত করেছে, মানে মানে ভেতরে। কিন্তু আমি যদি এরকম একটা রেখাংশ নিই এ বি, এবং সেই সরলরেখাংশটাকে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে পি এতটা পর্যন্ত বাড়িয়ে দিলাম, দিয়ে বললাম এই পিটা এই এ বিকে m/n অনুপাতে বিভক্ত করেছে। তার মানে এই এমটা তখন কত, তখন এ পিটাই হলো এম আর বিপিটা হলো এম। খুব ভালো করে দেখো, এপির দৈর্ঘ্য, তার মানে এখানে এপি ইস্টু বিপি সমান m/n, কারণ পিটা দেখো এ বি এর মাঝখানে নেই, বাইরে আছে, কিন্তু একই সরলরেখা বরাবর আছে। আর এখানে কি ছিল, এখানে m/n কি ছিল না, এপি ইস্টু বিপি সমান m/n। ঠিক আছে, একই দেখো, এটাও এপি বিপি আর এটাও এপিপি, কিন্তু পার্থক্য আছে। এখানে এপিটা হলো এখান থেকে এটা, আর এখান থেকে এটা, আর এখানে এপিটা কোনটা, এ থেকে এতটা পি, আর বিপি মানে এখান থেকে এতটা। ঠিক আছে, তাহলে এখানে বলবো এই পি বিন্দুটা এই বিটাকে বহির্বিভক্ত করেছে, তার মানে বাইরে থেকে বিভক্ত করেছে, বোঝা গেল? বহির্বিভক্ত, এটাকে বলে অন্তর্বিভক্ত আর এটাকে বলে বহির্বিভক্ত। এবার অন্তর্বিভক্তের ক্ষেত্রে পি এর স্থানাঙ্ক হলো এই সূত্র, বহির্বিভক্তের ক্ষেত্রে একই রকম। এখানে যদি বি, এটাকে কি নিয়েছি, এটাও পি নিয়েছি, এখানে পি এর স্থানাঙ্ক কত হবে, দেখো এখানে পি এর স্থানাঙ্ক হবে কিছু নয়, এই পুরোটা একই থাকবে, শুধু প্লাসগুলো মাইনাস হয়ে যাবে, তার মানে
এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন, কমা এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন। তার মানে কি হলো, শুধু প্লাসটা মাইনাস হয়ে গেল, তাহলে বহির্বিভক্ত হলে মাইনাস হয়ে যাবে আর অন্তর্বিভক্ত হলে প্লাস হয়ে যাবে। অঙ্কে বলা থাকবে বহির্বিভক্ত না অন্তর্বিভক্ত, তখন প্লাস করে, ঠিক আছে। এবার যদি বলে ঠিক এবার দেখেন এরকমটা অঙ্ক যদি থাকে যে এ বি এর ঠিক মধ্যবিন্দু পি, তার মানে এম ইস টু এন কী হবে, দুটোই সমান, তার মানে 1:1 হয়ে যাবে, ঠিক আছে। তুমি তাহলে দেখো 1:1 যদি হয়, তার মানে পি যদি এ বি এর মধ্যবিন্দু হয়, তখন এই ফর্মুলাটা কী দাঁড়াবে দেখো, কিছু নয়, এম আর এন সমান, তো তাহলে এম আর এন, এম এর জায়গায় এন বসিয়ে দাও, বসিয়ে দেখবে পি এর স্থানাঙ্ক হবে কি হবে, x1 প্লাস x2 বাই 2 আর y1 প্লাস y2 বাই 2। কিছু নয়, এখানে এম এর জায়গায় এন বসিয়ে নিজেই ক্যালকুলেট করো, এখানেও এম এর জায়গায় এন বসাও, সব জায়গায় ক্যালকুলেট করে দেখো, কেটে কুটে এটাই এসে যাবে, x1 প্লাস x2 বাই 2 আর y1 প্লাস y। তার মানে যদি এ বি এর মধ্যবিন্দু পি হয়, তার ক্ষেত্রে সূত্রটা খুবই সোজা, x1 প্লাস x2 বাই 2 করলে এই x পেয়ে যাবো, মানে পি এর ভুজ, আর y1 প্লাস y2 বাই 2 করলে এই পি এর কোটি পেয়ে যাবো। তার মানে এই পি এর স্থানাঙ্ক পেয়ে গেলে, তার মানে আমাকে যদি এরকম এ বি একটা রেখাংশ দেওয়া থাকে, এদিকে বলে পি একটা বিন্দু যেটা এ বিকে অন্তর্বিভক্ত করেছে বা এক্ষেত্রে বহির্বিভক্ত করেছে, এবং কোন অনুপাতে না এম ইস টু এন অনুপাতে, তাহলে পি এর স্থানাঙ্ক, তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা পি এর স্থানাঙ্ক বের করতে পারব। ব্যাপারটা পরিষ্কার হলো। এবার আমি একটা দুটো উদাহরণ দিয়ে বোঝাই ব্যাপারটা, দিলে পরিষ্কার হবে। খুব ভালো করে দেখো, ধরো এখানে একটা বলেছে এ বি একটা সরলরেখাংশ, যেখানে পি এই এ বিকে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। অন্তর্বিভক্ত মানে কি, এ বি এর মাঝখানে কোথাও না কোথাও পিটা আছে, যে এখানে থাকতে পারে এখানে থাকতে পারে কোথায় জানি না, কিন্তু অন্তর্বিভক্ত মানে মাঝখানে থাকবে। আর কোন অনুপাতে 3:2, তাহলে মানে কি এদিকে এটা 3 লিখবো আর এদিকে এটা 2 লিখবো, সুবিধা। এবার স্বাভাবিক পি এর স্থানাঙ্ক কত হবে, কিছু নয়, ভুজটা বের করার সময় কি বলেছিলাম না, এম ইস টু এন, তাহলে 3 ইন্টু দূরের ভুজ 3 ইন্টু 7, অন্তর্বিভক্ত মানে প্লাস চিহ্ন হবে, তারপরে 2 ইন্টু মানে এন ইন্টু কাছের ভুজ মানে 6 বাই এম প্লাস এন মানে 3 প্লাস 2। আর কোটি কী হবে, একই হবে, এম মানে সেই 3 ইন্টু দূরের কোটি -5 প্লাস কী হবে, এন ইন্টু মানে 2 ইন্টু কত হবে কাছের কোটি 4 বাই এম প্লাস এন মানে 3 প্লাস 2 হয়ে গেল। এবার এটাই ক্যালকুলেট করবো, 7 3 21 আর 6 2 12, 21 12 33 বাই 3 আর 2 যোগ করলে 5, আর এখানে দেখো 4 2 8, 8 থেকে 15 বাদ দিলে -7 আর নিচে 5। তাহলে দেখো পি এর স্থানাঙ্ক পেয়ে গেলাম একটা 33-এর 5, -7-এর 5। বলবো স্যার এরকম ভগ্নাংশ এলো কেন, এলো আমরা কী করবো, যদি ভগ্নাংশ, যদি পূর্ণ সংখ্যা আসতো তাহলে পূর্ণ সংখ্যা আসতো, এখানে ভগ্নাংশ এসে গেছে। আমার সেটা মাথা ব্যথা নেই, আমার মাথা ব্যথা হলো স্থানাঙ্কটা বের করে, ব্যাস সূত্রটা হয়ে গেল, ওই সূত্রে বসে বোঝা গেল, ক্লিয়ার হলো ব্যাপারটা। আর একটা উদাহরণ নিয়ে নিই, এখানে দেখো একটু অন্যরকম উদাহরণ। এখানে বলেছে দুটো এরকম একটা সরলরেখাংশের ওই এ আর বি এর স্থানাঙ্ক দিয়েছে, একটা 4 আর 3, ওটা 5 আর 4। বলছে বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ এক্স অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে তাদের। তার মানে এখানে কিন্তু ব্যাপারটা কি বলেছে দেখো, এরকম একটা এ বি সরলরেখাংশ যার কি নিয়েছে 4 আর 3, এ আর বি নিয়েছে কত 5 আর 4, বি এর স্থানাঙ্ক। এবার এর বলেছে এর অনুপাত বলে দেয়নি, এবং কিউ বিন্দুরও স্থানাঙ্ক বলে দেয়নি, বলেছে শুধু বলেছে স্থানাঙ্ক এক্স অক্ষ দ্বারা কি অনুপাতে, মানে অনুপাতটা বের করতে হবে, কিন্তু শুধু বলে দিচ্ছে এক্স অক্ষ দ্বারা, মানে এই কিউটা কোথায় আছে, কিউ বিন্দুটা এক্স অক্ষের উপর আছে। তাহলে কি করে হবে এটা সমাধান করবো। খুব ভালো করে দেখো, কোনো রেখাংশ আমরা যদি জানি এরকম যদি যেরকম এক্স অক্ষ আর ওয়াই অক্ষ হয়, আমরা জানি এক্স অক্ষের উপর যে কোনো এক্স অক্ষের উপর দিয়ে যেভাবেই একটা রেখা থাকুক না কেন, তার এর যে স্থানাঙ্ক হবে তার ভুজ যাই হোক কোটি সবসময় শূন্য হবে। ভুল বললাম, এটা ওয়াই অক্ষ হয়ে গেল। এক্স অক্ষে আসো, এক্স অক্ষের উপর যে কোনো একটা এরকম যদি রেখাংশ টানি, ধরো এ বি একটা রেখাংশ নিলাম, এই যে যেখানে এক্স অক্ষকে ছেদ করেছে সেইখানে ভুজ যা খুশি থাক কোটিটা কিন্তু শূন্য হয়। এটা ওয়াই অক্ষ, উল্টোটা হয়, ভুজটা শূন্য হয় আর কোটিটা কোনো কিছু থাকে যদি ওয়াই অক্ষ। তাহলে আমরা কী শিখলাম,
কোনো রেখাংশকে এক্স অক্ষ ছেদ করলে যে বিন্দুতে ছেদ করবে তার কোটি শূন্য, আর ঠিক উল্টোটা যদি এ বি কোনো সরল রেখাংশকে ওয়াই অক্ষ ছেদ করে তার কি হবে, ভুজটা শূন্য হয়, কোটি যা হোক একটা থাকে। বোঝা গেছে? এই স্থানাঙ্কের সুবিধা আমরা সেই সুবিধাটা নিব। তাহলে এক্স অক্ষ ছেদ করেছে, ধরো এরকম ধরলাম এ বি বিন্দুর সংযোগ রেখাংশকে এক্স অক্ষ দ্বারা কিউ বিন্দুতে এম ইস টু অনুপাতে বিভক্ত হয়েছে, আমরা একটু ধরে নেব, আমরা জানি না অনুপাত, তাহলে এম ইস টু এন ধরে নিলাম। এবার কি করব দেখো, এবার যেটা করব, কিউ বিন্দুতে ছেদ করেছি তার মানে কি এর ওয়াই অক্ষের মানটা শূন্য, তার মানে এই যে কিউর স্থানাঙ্কের ভুজটা যাই হোক কোটিটা কিন্তু শূন্য। ভুজটা আমরা জানি না, ভুজটা ধরো এই, তাহলে কোটিটা শূন্য হবেই। তার মানে আমরা কি করব, এই ক্ষেত্রে শুধু কোটিটা বের করবো, ভুজটা বের করারই দরকার, তাহলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে কিউ বিন্দু দেখো ওয়াই অঙ্কের স্থানাঙ্কের মান, হ্যাঁ, তাহলে কি হবে, ওয়াই অঙ্ক মানে অ্যাকচুয়ালি কোটি বের করছি। কি হবে আমরা জানি এম ইস টু, হ্যাঁ, এম ইন্টু কী হয়, কোটিটা বের করছি এম ইন্টু দূরের কোটি বি এর মানে 4 প্লাস, এবার এখানে বলবো স্যার, এবার কোশ্চেন আসতে পারে স্যার এটা এই যে কিউ বিন্দুটা বা এক্স অক্ষটা এটা বহির্বিভক্ত না অন্তর্বিভক্ত, আমরা সবসময় শুরু করবো ভেবে যে অন্তর্বিভক্ত, যদি শেষে উত্তর এলে আমরা বুঝে যাবো যে ওটা অন্তর্বিভক্ত ছিল না বহির্বিভক্ত ছিল, সেটা এক্ষুনি দেখছি দেখো। তাহলে আমরা অন্তর্বিভক্ত ধরেই করব, কেউ বহির্বিভক্ত ধরেও করতে পারে। তাহলে এম ইস টু দূরের কোটি প্লাস এন ইন্টু কাছের কোটি 3 বাই কী হবে এম প্লাস এ, আর কিউ বিন্দুর ওয়াই অঙ্কের মান তো শূন্য, তাহলে এটা সমান শূন্য লিখতে পারি। বোঝা গেল? কারণ এটারই তো বের করছিলাম। তার মানে বা এবার দেখো 4m প্লাস 3m সমান, এটা এদিকে গুণ করলে শূন্য হয়ে যাবে, বা 4m সমান -3m বা m বাই n সমান -3/4। তার মানে m ইস টু n কত হলো, -3:4। তার মানেই দেখো এই যে অনুপাতটা যদি মাইনাস চলে আসে, তার মানে এই কিউ বিন্দুটা বা এখানে এক্স অক্ষটা অ্যাকচুয়ালি বহির্বিভক্ত করেছে। যদি অনুপাত মাইনাসে আসে তাহলে বুঝবে এই কিউ বিন্দুটা বাইরে বিন্দু আছে, তার মানে বহির্বিভক্ত হয়েছে। আর যদি এটা প্লাস আসতো দুটোই তাহলে বলবো অন্তর্বিভক্ত হয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো না, 4, 3 এবং 5, 4 এই বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ এক্স অক্ষ দ্বারা কিউ বিন্দুতে -3:4 অনুপাতে বহির্বিভক্ত হয়েছে, এটা অবশ্যই লিখতে হবে। একটা জিনিস, এই এক্স অক্ষ দ্বারা কিউ বিন্দুতে এম ইস টু এন অনুপাতে এখানে বলবে 3:4 অনুপাতে, মাইনাসটা লিখবে না। ব্যাপারটা আরও ভালো করে বলি দেখো, তাহলে কি লিখবো না, লিখবো না এ ও বি বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ এক্স অক্ষ দ্বারা, যেটা ছিল সেটা জাস্ট দেখে লিখছি, এ ও বি বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ এক্স অক্ষ দ্বারা অনুপাতটা কি বেরিয়েছে না, অনুপাতটা বেরিয়েছে আমরা জানি 3:4। এখানে কিন্তু মাইনাস দিলাম না, এই মাইনাসটা চিহ্নটা কি জন্য এসেছিল, বহির্বিভক্ত হয়েছে বলে এসেছিল। তাই অনুপাত তো কখনো লেখার সময় মাইনাসে লিখবে না, বহির্বিভক্ত। এবার এক্স অক্ষ দ্বারা 3:4 অনুপাতে বহির্বিভক্ত হয়েছে, মানে আমরা অনুপাত লেখার সময় কখনোই মাইনাস লিখবো না, প্লাস থাকলে তো বলবো অন্তর্বিভক্ত হয়েছে, আর মাইনাস থাকে যদি উত্তরটা আসে তাহলে বলবো বহির্বিভক্ত হয়েছে। কিন্তু যখন আমরা ফাইনালি আনসার লিখবো সেখানে অনুপাতে আর মাইনাস দেবো না, ওই মাইনাসের বদলে বহির্বিভক্ত লিখবো, আর প্লাস এলে অন্তর্বিভক্ত লিখবো। ঠিক আছে, অনুপাত সবসময় প্লাস করেই লিখবো। বোঝা গেল? তাহলে আমরা এই অনুপাত বের করার সময় যদি মাইনাস আসে তাহলে বুঝতে যাবো ওটা বহির্বিভক্ত হয়েছে, এবং লেখার সময় অবশ্যই এটা লিখতে হবে। তাহলে ক্লিয়ার হলো, দুরকম অঙ্ক দিয়ে মোটামুটি ব্যাপারটা বোঝালাম। তোমরা ভালো করে আরেকটু কয়েকটা উদাহরণ দেখে নাও, খুবই সহজ চ্যাপ্টার, দিয়ে এই অঙ্কগুলো আস্তে আস্তে চ্যাপ্টারের অঙ্কগুলো করে ফেলো। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত থাক।